হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা লেকচার 2। আমরা লেকচার অর্থনীতি প্রথম পত্রের লেকচার 2, অর্থনীতি প্রথম পত্রের কী পড়ব? লেকচার 2। লেকচার 1-এ আমরা লেকচার 1 এবং লেকচার 2-তে অর্থনীতি প্রথম পত্র বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এটাকে আমরা দুইটা লেকচারে বিভক্ত করেছি। এক হচ্ছে লেকচার 1, আরেকটা হচ্ছে লেকচার 2। লেকচার 1-এ আমরা কয়েকটা টপিক পড়েছি, এখন হচ্ছে লেকচার 2-তে পড়ব। লেকচার 2-তে আমরা বাকি অংশগুলো পড়ব। কারণ লেকচার 2-তে কী পড়ব সেটা পড়ার পূর্বে আমরা লেকচার 1-এ কী পড়েছিলাম একটু শর্টে একটু জেনে নিই। লেকচার 1-এ কিন্তু আমরা পড়েছিলাম সুযোগ ব্যয়, দুষ্প্রাপ্যতা, নির্বাচন, সুযোগ ব্যয়, তারপর হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। মৌলিক অর্থনৈতিক সমস্যা ছিল 3টা, কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে, এই সমস্যাগুলো এবং সমস্যার সমাধান করার, এগুলো কিন্তু আমরা শিখেছি লেকচার 1-এ। আজকে আমরা শিখব হচ্ছে লেকচার 2-তে এই চ্যাপ্টারের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান, এই অধ্যায়ের পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখন এই লেকচার 2-এর মাধ্যমে শেখার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই দেখে নিই আমাদের লেকচার 2-তে কী কী টপিক আছে, সেই বিষয়গুলো আগে দেখে নিই। আজকে আমরা কি কি শিখব সেটা আগে দেখে নিই। হ্যাঁ, এখন আমরা এই লেকচারে আমরা শিখব প্রথমত অর্থনৈতিক ব্যবস্থা, মানে অর্থনৈতিক ব্যবস্থাটা কি সেটা শিখব আমরা এই লেকচারে। অর্থনৈতিক ব্যবস্থা কি এবং কয় প্রকারের অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীতে বিদ্যমান রয়েছে। যেমন অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীতে বিদ্যমান রয়েছে 4 প্রকারের। এক হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, 2 হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, 3 হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, আর 4 হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। আমরা এই 4টা অর্থ ব্যবস্থার একদম পুঙ্খানুপুঙ্খভাবে শেখার চেষ্টা করব, একদম বৈশিষ্ট্য অনুযায়ী এই মানে কি আসলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা কি, বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাটা কি, বা কোন দেশ ফলো করে, মিশ্র অর্থব্যবস্থা কি, বা আমাদের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে, বা ইসলামী অর্থব্যবস্থা কোন দেশে বিদ্যমান রয়েছে, বা এর বৈশিষ্ট্যগুলো কি, আমরা এগুলো বিস্তারিতভাবে শেখার চেষ্টা করব। এবং সর্বশেষ যে বিষয়টা এই অধ্যায়ের সেটা হচ্ছে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। আমরা এই বিষয়টাও শেখার চেষ্টা করব আজকের ক্লাসের মাধ্যমে। এবং পূর্ববর্তী লেকচার এবং এই লেকচার 2 এর মাধ্যমে আমরা যা শিখলাম সেখান থেকে আমাদের এইচএসসি পরীক্ষায় বা কলেজের পরীক্ষাগুলোতে কি কি প্রশ্ন আসতে পারে, বা বোর্ড পরীক্ষা বলতে পারি, সেখানে কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেই অনুরূপ প্রশ্নগুলোর আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে এই লেকচার শেষে আমরা কি কি শেখার চেষ্টা করব? এই অর্থনৈতিক ব্যবস্থা, 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা সেটা শিখব। তারপর ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি শিখব এবং এর অনুরূপ প্রশ্নগুলো বিশ্লেষণ করব, সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই চলে যাই অর্থনৈতিক ব্যবস্থা কি, বা অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। তাহলে দেখো, এই যে স্ক্রিনে আমাদের কিন্তু অর্থনৈতিক ব্যবস্থার একটা সংজ্ঞা প্রদর্শিত হচ্ছে, দেখা যাচ্ছে। দেখো অর্থনৈতিক ব্যবস্থাটা আসলে কি। প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থাৎ একটা দেশের এবং সমাজের মানুষের অর্থনৈতিক কার্যক্রম কোন পন্থায় বা কিভাবে পরিচালিত হয়, সেই বিষয়টা যে ব্যবস্থার মাধ্যমে আমরা আলোচনা করব, সেটাই অর্থনৈতিক ব্যবস্থা। মানে অর্থনৈতিক ব্যবস্থায় ওই দেশের, একটা দেশের অর্থনীতি বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। তাহলে আমরা যা শিখবো অর্থনৈতিক ব্যবস্থা কি। দেখো স্ক্রিনে কিন্তু অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞাটা দেওয়া আছে। প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই সামাজিক ও আইনগত রীতিনীতিটাই কি অর্থনৈতিক ব্যবস্থা, মানে অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে গড়ে ওঠে। তাহলে আমরা যাব এখন কি অর্থনৈতিক ব্যবস্থাতে। মানে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আছে? 4 ধরনের। সেটা কি প্রথমেই কিন্তু বলেছি, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, বা এটার আরেকটা নাম আছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। দ্বিতীয়তে আছে তোমার সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, বা এটার আরেকটা নাম আছে সেটা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা। নামগুলো আমি লিখে দিব পরের স্লাইডে গিয়েই।
তারপর হচ্ছে 3 নম্বরে আছে হচ্ছে তোমার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, আর 4-এ আছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমরা ওই স্লাইডগুলোতে যাই। হ্যাঁ দেখো, প্রথমে আসছে হচ্ছে আমাদের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিন্তু আরেকটা নাম কি বললাম? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেকটা নাম কি? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এখন আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি সেটা জানার জন্য আমার ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো জানতে হবে। মানে এই অর্থনৈতিক ব্যবস্থাটাতে সম্পদের মালিকানা কীরকম থাকে, সেটা কি কেন্দ্রের কাছে, সরকারের কাছে একপাক্ষিকভাবে থাকে, নাকি জনগণও এক সম্পদের মালিক হতে পারে, বা ভোগের ক্ষেত্রে সম্পদ কি সরকার কি সিলেক্ট করে দিচ্ছে কিনা যে তুমি এই দ্রব্যগুলোই ভোগ করতে পারবা, বাকি দ্রব্যগুলো ভোগ করতে পারবা না, বা ভোক্তা তার নিজ ইচ্ছা মতো ভোগ করতে পারতেছে কিনা, বা মুনাফা অর্জনের সুযোগ থাকতেছে কিনা, এই বিষয়গুলাই হচ্ছে আমরা দেখব যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে এই সুযোগগুলা কার কাছে থাকছে, মানে ভোক্তার নিজের কাছে থাকতেছে নাকি সরকারের কাছে থাকতেছে। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো যদি দেখে ফেলি তাহলে কিন্তু আমরা সহজেই বুঝে যাব যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে কারা আসলে কীরকম সুবিধা পাচ্ছে। দেখো, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রথম যে বৈশিষ্ট্যটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, ধরো সম্পদের মানে একটা রাষ্ট্রের সম্পদ, হ্যাঁ, সম্পদের কি থাকে? ব্যক্তি মালিকানা থাকে। মানে ব্যক্তি বিশেষে কি হতে পারে? মালিক হতে পারে। সম্পদের ব্যক্তি মালিকানা থাকে। সম্পদের কি থাকে? ব্যক্তি মালিকানা। মানে ব্যক্তি বিশেষে সম্পদের মালিক হতে পারে। ধরো রাষ্ট্রের একখণ্ড জমি, যেমন আমাদের দেশে কিন্তু ওই যে আমরা চাইলে জমি ক্রয় করতে পারি, বা কোনো একটা জিনিস, মানে যে কোনো কিছু আমরা ব্যক্তি মালিকানায় নিতে পারি। তাহলে আমাদের দেশের সাথে আমরা মেলানোর চেষ্টা করব, সবগুলা অর্থনৈতিক ব্যবস্থায় আমরা মেলানোর চেষ্টা করব, দেখবো যে আমাদের দেশের সাথে কোন অর্থ ব্যবস্থা মিলে যায়। ওকে, তাহলে দেখো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় কি হয়? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় সম্পদের কি থাকে? ব্যক্তি মালিকানা থাকে। অর্থাৎ ব্যক্তি কি হতে পারে? সম্পদের মালিক হতে পারে। তাহলে আমরা এর দ্বিতীয় বৈশিষ্ট্যটাতে যাই, ব্যক্তিগত বা একক উদ্যোগ। মানে এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা এই পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যক্তিগত বা একক উদ্যোগে, মানে কোনো একজন উদ্যোক্তা চাইলে কি করতে পারে? সে নিজ উদ্যোগে কোনো একটা জিনিস উৎপাদন করতে পারে। উদ্যোক্তা চাইলে সে নিজ চেষ্টায় বা নিজ ইচ্ছায় সে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করতে পারে, এখানে তার স্বাধীনতা বিদ্যমান। তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কি হলো? ব্যক্তি মালিকানা হতে পারে, ব্যক্তি বিশেষের মালিকানা, সেখানে আবার কি হতে পারে? ব্যক্তিগত উদ্যোগ বিদ্যমান। তারপর কি আছে হচ্ছে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা। এই যে বললাম যে ব্যক্তিগত বা একক উদ্যোগ, তাহলে কি হলো? ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতাটা কি পাচ্ছে? উদ্যোক্তা পাচ্ছে। তাহলে দেখো এই 4 নাম্বার কি আছে? ভোক্তার সার্বভৌমত্ব বজায় থাকবে। ভোক্তাকে, আমরা যারা ভোগ করি তারাই তো ভোক্তা। রাষ্ট্রের কোনো একটা প্রোডাক্ট যে উৎপাদন করে সে হচ্ছে কি? উদ্যোক্তা। আর আমরা যারা ভোগ করি তারা হচ্ছে কি? ভোক্তা। তাহলে দেখো এই ভোক্তার ক্ষেত্রে ভোক্তার সার্বভৌমত্ব বজায় থাকে। এখানে সার্বভৌমত্ব ওয়ার্ডটা দ্বারা কি বোঝানো হয়েছে আমাকে সেটা বুঝতে হবে। সার্বভৌমত্ব দ্বারা কি বোঝানো হয়েছে আসলে? সার্বভৌমত্ব হচ্ছে মানে ব্যক্তি বা ভোক্তা ইচ্ছামতো দ্রব্য ক্রয় করতে পারবে, ইচ্ছামতো সে ভোগ করতে পারবে, ইচ্ছামতো খেতে পারবে, বা যে কোনো কিছু ভোক্তার সার্বভৌমত্ব বজায় থাকবে দ্রব্য ভোগের ক্ষেত্রে। মানে ইচ্ছা স্বাধীন, মানে সার্বভৌমত্ব এখানে বোঝাচ্ছে হচ্ছে ভোক্তা তার দ্রব্য ভোগ করার ক্ষেত্রে স্বাধীন। কেউ বা কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ এটা তাকে নির্দিষ্ট করে দিচ্ছে না। সে এখানে কি? দ্রব্য ভোগের ক্ষেত্রে স্বাধীন, মানে সার্বভৌমত্ব বজায় থাকবে। আর এখানে দেখো আরেকটা মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এখানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যেহেতু সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান বা ব্যক্তিগত উদ্যোগ রয়েছে, ভোক্তার ভোগের ক্ষেত্রেও সার্বভৌমত্ব বজায় থাকছে, তাহলে এখানে কি হবে? মানে যে প্রোডাক্টটা উৎপাদন করছে, মানে যে বিক্রেতা এবং যে ক্রেতা, দুইজনের মধ্যে একটা দর কষাকষি বিদ্যমান থাকবে। এই দর কষাকষির মাধ্যমেই যে একটা দাম নির্দিষ্ট হয়ে সেই দ্রব্যটা বিক্রি হবে। এই দাম কষাকষি করার বা দাম একটা প্রোডাক্টের দাম সিলেক্ট করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাই হচ্ছে কি? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় কেন বলা হচ্ছে এখানে?
মানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যখন দ্রব্য কেনা বেচা হয় তখন কিন্তু অটোমেটিক্যালি বিভিন্ন কথার মাধ্যমে প্রোডাক্টটার দাম নির্দিষ্ট হয়ে যায়, মানে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট হয়ে যায়। সে কারণে এটাকে বলা হয়েছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এখানে হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যেহেতু সার্বভৌমত্ব বজায় থাকছে, স্বাধীন তারা, সে কারণে এদের মধ্যে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান। ওকে, তারপরে যাব হচ্ছে এইখানে আমরা কি দেখলাম, 5টা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার 5টা বৈশিষ্ট্য দেখলাম। প্রথমত কি, সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকবে, মানে সম্পদের মালিক ব্যক্তি বিশেষে মালিক হতে পারবে। ব্যক্তিগত বা একক উদ্যোগ থাকবে, মানে উদ্যোক্তার কি থাকবে, স্বাধীনতা থাকবে, এবং একই সাথে ভোক্তার স্বাধীনতা থাকবে। এবং 5 নম্বর পয়েন্ট কি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, মানে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, দাম নির্দিষ্ট হয়ে যাবে দুজনের মধ্যে দর কষাকষির মাধ্যমে। তাহলে আমরা যাই 6th পয়েন্টে, নেক্সট স্লাইডে। দেখো এখানে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা বিদ্যমান থাকে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। যেহেতু এই অর্থনৈতিক ব্যবস্থাতে ব্যক্তি বিশেষে মালিক থাকে, ইচ্ছা মতো উৎপাদন করতে পারে, যেহেতু একটা মানুষ যদি বা একজন বিক্রেতা বা একজন উৎপাদক বা একজন উদ্যোক্তা যদি তার নিজ ইচ্ছা মতো উৎপাদন করতে পারে, নিজ ইচ্ছা মতো ক্রয় করতে পারে, তাহলে কিন্তু স্বভাবগতই সে চাবে বেশি মুনাফা অর্জনের চেষ্টা করবে, তার লক্ষ্যই থাকবে বেশি মুনাফা অর্জন। সে কারণে সে কি করবে, সে বড় বড় ইন্ডাস্ট্রি বা বড় বড় উৎপাদন কারখানা তৈরি করবে। যে কারণে এখানে বলা হয়েছে কি, বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা বিদ্যমান থাকবে। কি থাকবে, বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা বিদ্যমান থাকবে। তাহলে দেখো এই যে এখানে আরেকটা মেন ইম্পর্ট্যান্ট যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা হচ্ছে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। ওই যে প্রথমেই বললাম যে কি থাকবে, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকবে। আর এখানে দেখলাম হচ্ছে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা থাকবে। সকলেরই একটা ইন্টেনশন থাকে যে আমি লাভ করব বা আমি মুনাফা অর্জন করব। সে কারণে হয় কি, এই যে একটা প্রতিযোগিতা বিদ্যমান থাকে। এই বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা তারা করছে, তখন তাদের মধ্যে থাকবে হচ্ছে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা থাকার ফলে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে যে তারা প্রত্যেকেই লাভ করার চেষ্টা করবে। সে কারণে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। বড় বড় দেখা গেল এই উদ্যোক্তাটা এত বড় একটা কোম্পানি করে ফেলছে, তখন আরেকজন সে দেখবে যে ও তো অনেক লাভ করে ফেলছে, তাহলে আমিও করতে পারি, কারণ এখানে আমি স্বাধীন, আমি ইচ্ছা মতো প্রোডাক্ট উৎপাদন করতে পারবো। সে কারণে এখানে কি থাকবে, একটা অবাধ প্রতিযোগিতা, মানে কোনো বাধাহীন প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। তারপরে হচ্ছে সমাজের শ্রেণী বিভক্তি। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মনে রাখতে হবে, কারণ পরবর্তী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলোতে আমরা দেখব যে শ্রেণী বিভক্তির কিভাবে তারতম্য ঘটে। ওকে, দেখো এখানে সমাজের শ্রেণী বিভক্তি। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে হয় কি, একটা মানে প্রত্যেকটা জিনিসেরই তো একটা সুবিধা এবং অসুবিধা থাকেই, সেখান থেকে আরেকটা নতুন জিনিসের উৎপত্তি হয়। তেমনভাবে এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। এখানে যেরকম ভোক্তা সার্বভৌমত্ব বজায় থাকছে, ভোক্তা তার ইচ্ছা মতো দ্রব্য ভোগ করতে পারতেছে, আবার উৎপাদকও তার ইচ্ছা মতো উৎপাদন করতে পারতেছে। তার ফলে হয় কি, এখানে একটা শ্রেণী শুধু ধনী হয়ে যায়, একটা শ্রেণী শুধু গরিবই থেকে যায়, মানে ধনী গরিবের একটা বিভেদ তৈরি হয়ে যায় এখানে। সে কারণে সমাজে একটা শ্রেণী তৈরি হয়ে যায় যারা মানে শোষিত হতে থাকে বা বঞ্চনার শিকার হয়। সে কারণে এখানে বলা হয়েছে যে সমাজে শ্রেণী বিভক্তি কি থাকে, বিদ্যমান থাকে। সমাজে শ্রেণী বিভক্তি বিদ্যমান থাকে। তাহলে দেখো এই স্লাইডটাতে আমরা কি দেখলাম, বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, অবাধ প্রতিযোগিতা থাকবে। অবাধ প্রতিযোগিতাটা কেন থাকবে সেটাও বলে দিলাম, কারণ হচ্ছে সবাই বেশি করে উৎপাদন করতে চায়। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা যেহেতু বিদ্যমান, সে কারণে সকলের একটা ইন্টেনশন থাকে কি, তারা বেশি মুনাফা অর্জন করবে, সে কারণে অবাধ প্রতিযোগিতা থাকে। তারপর সমাজে একটা শ্রেণী বিভক্তি থাকে, পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। এই যে দেখো, সমাজে শ্রেণী বিভক্তি হবার ফলে কি হয়, পুঁজিপতি শ্রেণীর সৃষ্টি হয়, মানে যারা অনেক ধন সম্পদের মালিক হয়ে যায়, এবং শ্রমিক শ্রেণীর অস্তিত্ব হয়, মানে যারা শ্রমিক হিসেবে বা লেবার হিসেবে তারা কি করে, পরিশ্রম করে। এই দুইটা শ্রেণীর একটা উৎপত্তি হয়, মানে সমাজের শ্রেণী বিভক্তি মানে পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর অস্তিত্ব বিদ্যমান থাকে। এবং সর্বশেষে হয় কি, এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে যেহেতু ভোক্তা উৎপাদক সকলেরই সার্বভৌমত্ব বা স্বাধীনতা বিদ্যমান, সেহেতু স্বভাবগতভাবে এই সকলেরই মুনাফা অর্জনটাই যেহেতু মুখ্য উদ্দেশ্য থাকে, তাহলে শেষে কি হয়,
মুনাফা অর্জনের সুযোগ থাকে। এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কি থাকে? মুনাফা অর্জনের সুযোগ থাকে। তাহলে আবার আমরা চোখ বুলিয়ে নেই, তাহলে কি দেখলাম? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার এই টোটাল কিন্তু আমরা 10টা বৈশিষ্ট্য শিখলাম। এই 10টা বৈশিষ্ট্যই মনে রাখবো। 10টা বৈশিষ্ট্য থেকেই জাস্ট খালি দেখব যে কোন বৈশিষ্ট্যটা এইখানে ব্যক্তির স্বাধীনতা থাকতেছে, আরেকটাতে ব্যক্তির স্বাধীনতা থাকছে না, সেখানে কোনো একটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা কেউ একজন সেটা সিলেক্ট করে দিচ্ছে এভাবে, বা কোথাও মুনাফা অর্জনের সুযোগ থাকছে না, কোথাও অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকছে না, এরকম দেখব যে কোথাও থাকছে কোথাও থাকছে না। এইভাবেই কি হয়? বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার উৎপত্তি হয়। হ্যাঁ, সে কারণে এই 10টা অর্থনৈতিক ব্যবস্থার, এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার 10টা বৈশিষ্ট্য আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলেই দেখব যে আমরা বাকি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী এটার 10টা তো পেরে যাব, সমাজতান্ত্রিকও পেরে যাব, আর মিশ্র তো পারাই যাবে। আমরা আলোচনা শেষেই দেখা যাব যে আমরা সব পেরে গেছি। সে কারণে আমাদের এই 10টা আগে মনে রাখতে হবে। প্রথম বৈশিষ্ট্যটা কি ছিল? আমাদের ব্যক্তিগত মালিকানা থাকবে। হ্যাঁ, আমরা আবার 10টা বৈশিষ্ট্যটা ভালো করে দেখি। কি থাকবে? সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকবে। তারপর হচ্ছে ব্যক্তিগত বা একক উদ্যোগ, মানে উদ্যোক্তা চাইলে প্রোডাক্ট সে ইচ্ছা মতোই উৎপাদন করতে পারবে। আর তৃতীয়টা কি ছিল? মানে উদ্যোগের স্বাধীনতা বা উদ্যোক্তার স্বাধীনতা। হ্যাঁ, 4 নম্বরে ছিল কি? হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব। ভোক্তার সার্বভৌমত্ব বজায় ছিল। 5 নম্বরে ছিল হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, মানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে, মানে উদ্যোক্তা, ভোক্তা, উৎপাদক, যে উৎপাদক যিনি করেন, উৎপাদন যিনি করেন তার সাথে এবং ভোক্তার সাথে কি হবে? একটা দর কষাকষির মাধ্যমে দাম নির্দিষ্ট হবে, সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা শিখলাম। তাহলে 6 নম্বরে আসলো কি? বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, যেহেতু বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা আছে তাহলে নিশ্চয়ই অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে, মানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে। তারপর আসছে কি? সমাজের শ্রেণী বিভক্তি। সমাজে বিভিন্ন শ্রেণীর লোক, মানে পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণী, দুইটা একটা বিভেদ তৈরি হবে। সেটা কি হবে? সেটা যে পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর। এবং লাস্টে যে কি হবে? মুনাফা অর্জন হবে। তাহলে আমরা 10টা বৈশিষ্ট্য ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা শিখে গেলাম। এবং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটা নাম কি? এই যে পুঁজিবাদী, মুছে গেছে, লিখে দিচ্ছি আবার। মানে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। হ্যাঁ, এটা শিখলাম। তারপরে যাব হচ্ছে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আসলে অর্থনৈতিক ব্যবস্থা মানে উদ্ভাবনের কারণটা কি? মানে এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা ধরো প্রথমে উদ্ভাবন হয়েছে, তখন দেখা গেল এখানে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এখানে যেমন ব্যক্তি এককভাবে স্বাধীনতা তার পেয়ে, উদ্যোক্তা স্বাধীনতা পেয়ে দ্রব্য উৎপাদন করতেছে, কিন্তু একটা শ্রেণী সেখানে শোষিত হচ্ছে। এই সমস্যার সমাধান করার জন্য আবার অনেক চলে আসলো কি? তখন একটা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। কারণ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি আমরা সেটা যদি দেখি, তাহলে দেখব যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে সমস্যাগুলো ছিল সেটা অনেকটা সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সমাধান হয়েছে কিনা সেটা আমরা বৈশিষ্ট্যগুলো জানার পর জানতে পারবো যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা উদ্ভাবনের ফলে কি সমাধান হলো কিনা। সমাধান হয় নাই, ফলেই কিন্তু আমাদের আরেকটা অর্থনৈতিক ব্যবস্থার উদ্ভাবন করতে হয়েছে। তাহলে আমরা চলো দেখি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এই যে আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটা নাম বলেছিলাম পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, এই ঠিক তেমনভাবে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটা নাম হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, এই দ্বিতীয় নামটা যেটা বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। অনেক সময় পরীক্ষায় দেখা যায় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা না বলে তোমাকে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা এটা বলে দিতে পারে, তখন কিন্তু কনফিউজড হয়ে যাওয়া যাবে না। পরীক্ষায় এরকম ট্রিকি কোশ্চেন আসলে কিন্তু তখন সমাজতান্ত্রিক ডিরেক্ট না বলে তখন নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা বলা হবে। মানে কেন নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়েছে আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে বুঝবো মানে নির্দেশটা কি, নির্দেশ শব্দটা কেন ব্যবহার করা হয়েছে সমাজতান্ত্রিকের জায়গায়। সমাজ রিলেটেড সমাজতান্ত্রিকই তো বলা যেত, কিন্তু ওখানে নির্দেশমূলক কেন বলা হলো সেটা আমরা দেখি, আমরা বৈশিষ্ট্যগুলো দেখলেই বুঝতে পারবো। দেখো সম্পদের
যৌথ বা রাষ্ট্রীয় মালিকানা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্যটা কি? সম্পদের যৌথ বা রাষ্ট্রীয় মালিকানা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে সম্পদের যৌথ বা রাষ্ট্রীয় মালিকানা। এখানে আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি দেখলাম? সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান, ব্যক্তি বিশেষে কি হতে পারে? মালিক হতে পারে। কিন্তু এখানে দেখো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের যৌথ বা রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান, এখানে কিন্তু তোমার ব্যক্তি মালিকানা বিদ্যমান নেই। আমরা ওখানে ওই অর্থ ব্যবস্থায় দেখলাম যে কি বলে, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দেখলাম ব্যক্তি মালিকানা বিদ্যমান, কিন্তু সমাজতান্ত্রিকে ব্যক্তি মালিকানা নেই, সব রাষ্ট্রীয় মালিকানার অন্তর্ভুক্ত। তারপরে দেখো ওখানে কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দেখলাম যে ব্যক্তি বা একক উদ্যোগে দ্রব্য উৎপাদন করা সম্ভব, বা উদ্যোক্তা নিজে স্বাধীন বা ব্যক্তি বিশেষে কি হতে পারে? উদ্যোক্তা হতে পারে চাইলে। কিন্তু এখানে দেখো ব্যক্তি বিশেষে উদ্যোক্তা হতে পারে না, যৌথ বা রাষ্ট্রীয় উদ্যোগে কোনো একটা দ্রব্য উৎপাদন করতে হয়। যৌথ বা রাষ্ট্রীয় উদ্যোগে মানে রাষ্ট্র নিজে কাজটা করে। এই দেখো আসলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার উদ্ভাবনের পেছনে মেইন যে কারণটা, সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দুইটা শ্রেণীর উদ্ভব হয়। ওই যে বললাম, একটা শ্রেণী অনেক ধনী হয়ে যায়, একটা শ্রেণী মানে দরিদ্র হয়ে যায়, মানে গরিব এবং ধনী, এই দুইটা বিভাজন তৈরি হয়, পুঁজিপতি শ্রমিক শ্রেণী। সে কারণে সরকার চেষ্টা করলো কি, যে আমরা এই দুইটা শ্রেণীর বিভাজন তৈরি না করে মানুষের মধ্যে একটা সমতা বজায় রেখে সরকার নিজেই সব কিছুর মালিক থাকবে, সরকার নিজেই উৎপাদন করবে এবং সকলের মাঝে বন্টন করে দিবে, যেন সকলেই মানে নির্দিষ্ট পরিমাণে পেয়ে যায়, কারো মাঝে যেন কোনো শ্রেণী বৈষম্য সমাজে তৈরি না হয়। সেই চেষ্টার থেকেই আসলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার উৎপত্তি। তাহলে বোঝা যায় কি, মানে সকল কিছু কিন্তু এই সরকার কেন্দ্রিক হয়ে যাচ্ছে, মানে গভর্নমেন্ট বা সরকার নিজেই চেষ্টা করতেছে, মানে মেইন উদ্দেশ্যটা কি, সমাজে যেন শ্রেণী বৈষম্য তৈরিটা না হয়। সেজন্য সরকার কি করলো, সে নিজের মালিকানায় নিয়ে নিল সব, সে নিজেই সব উদ্যোক্তা, সে নিজেই উৎপাদন করছে। তারপরে বৈশিষ্ট্যটা কি দেখি, যে কেন্দ্রীয় পরিকল্পনা, মানে এই ব্যক্তি বিশেষের কোনো পরিকল্পনা করতে হচ্ছে না। এখানে কি থাকছে? কেন্দ্রীয় পরিকল্পনা, মানে সরকার নিজেই পরিকল্পনা করে দ্রব্য উৎপাদন করতে যাচ্ছে। তারপর হচ্ছে এখানে দেখো ভোক্তা সার্বভৌমত্ব বজায় থাকবে না। ওই যে সার্বভৌমত্ব মানে বললাম যে স্বাধীন থাকবে না, এখানে ভোক্তা স্বাধীন থাকবে না। যেহেতু স্বাধীন থাকার কারণে একটা শ্রেণী বৈষম্য তৈরি হচ্ছে ওখানে, সে কারণে এখানে সরকার কি করছে সেখানে নির্দিষ্ট করে দিচ্ছে যে তুমি এইটুকু পরিমাণ দ্রব্য ভোগ করতে পারবা, বা তোমাকে এই যে একজন ব্যক্তিকে সিলেক্ট করে দিল, তুমি এইটুকু পরিমাণ জমিতে কি করতে পারবা? ধান, পাট বা যে কোনো কিছু তুমি উৎপাদন করতে পারবা, এর বেশি তুমি উৎপাদন করতে পারবা না। তাহলে কি হয়, ওই যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ছিল বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, যে করে ফেলছে সে তো করতে পারতেছে, আর যে পারতেছে না সে একদমই পারতেছে না। সে কারণে এখানে সরকার সকলকেই সমানভাবে জমি বন্টন করে দেয়, বা তুমি এইটুকু দ্রব্য ভোগ করতে পারবা, সেটা এর বেশি প্রয়োজনের অতিরিক্ত তুমি বাসায় রাখতেও পারবা না বা ভোগ করতেও পারবা না। তাহলে সেখানে ভোক্তার সার্বভৌমত্ব বজায় থাকতেছে না। তাহলে এখানে কি সব সরকার কেন্দ্রিক, মানে সরকার একটা শ্রেণী বৈষম্য নিরসনের চেষ্টা করতেছে। তাহলে দেখো এখানে সার্বভৌমত্ব বজায় থাকবে না, মানে সম্পদের কি থাকবে? যৌথ বা রাষ্ট্রীয় মালিকানা থাকবে, রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন হবে, কেন্দ্রীয় একটা পরিকল্পনা থাকবে, কেন্দ্রীয় মানে সরকারের একটা পরিকল্পনায় দ্রব্য উৎপাদন হবে। মানে ভোক্তার কি থাকবে না? সার্বভৌমত্ব বজায় থাকবে না। তারপর হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি? অনুপস্থিত। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে তোমার অনুপস্থিত, মানে এখানে ওই যে সরকার যেহেতু সব শ্রেণী বৈষম্যটা নিরসনের জন্য সব দ্রব্যে তুমি কতটুকু ভোগ করতে পারবা বা কতটুকু উৎপাদন করতে পারবা সেটা সিলেক্ট করে দিচ্ছে, তাহলে তো পাশাপাশি দামটাও সিলেক্ট করে দিবে। তাহলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে দর কষাকষির যে ব্যবস্থাটা, সেটা কি হবে? স্বভাবতই অনুপস্থিত থাকবে। তাহলে দেখলাম কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থার এই 5টা বৈশিষ্ট্য। আমরা আরও 5টা বৈশিষ্ট্য দেখব। দেখো এই যে অবাধ প্রতিযোগিতা কি? অনুপস্থিত। যেহেতু এখানে এই যে একটা কথাই কিন্তু মেইন, যে সরকার কি করছে, এখানে সব কিছুই নির্দিষ্ট করে দিচ্ছে। সরকারি এখানে উদ্যোক্তা, সরকারি মালিক, সরকারি আবার সিলেক্ট করে দেয় আমি কতটুকু ভোগ করব। তাহলে কি এখানে কোনো প্রতিযোগিতা বিদ্যমান থাকবে? থাকবে না, কারণ এখানে তো বিজনেস করার মতো বা ব্যবসা করার মতো কেউ থাকছে না, সকল কিছু সরকারই করে দিচ্ছে। তাহলে তো
কোনো উদ্যোক্তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা থাকা না থাকাটাই স্বাভাবিক। তাহলে কি থাকবে? অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত। এই দেখো 7 নাম্বার পয়েন্টটা, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই যে বললাম যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি কারণে উদ্ভব হয়েছে, মূলত এই শ্রেণী শোষণটা বা শ্রেণী বৈষম্যটা না রাখার জন্য বা এই বৈষম্যটা নিরসন করার জন্য। তাহলে দেখো শ্রেণী শোষণ কি এখানে? অনুপস্থিত। শ্রেণী শোষণটা কি? অনুপস্থিত। তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার এই 7 নম্বর বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা মাথায় রাখতে পারলেই দেখবে বাকিগুলো সব ইজিলি মাথায় ঢুকে গেছে। তাহলে দেখো শ্রমিকদের স্বার্থ রক্ষা, যেটা বললাম শ্রেণী শোষণ না রাখার জন্য শ্রমিকদেরকে স্বার্থ রক্ষা করা হচ্ছে। তারপরে সামাজিক নিরাপত্তা, যেহেতু সকল কিছুর দায়িত্ব সরকার নিচ্ছে, তাহলে সামাজিক নিরাপত্তাটাও নিশ্চয়ই সরকার দিবে, সে কারণে সামাজিক নিরাপত্তা কি থাকে? বিদ্যমান থাকে। আর লাস্টে যে কি দেখলাম, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা থাকছে, ব্যক্তিগত মালিকানা থাকছে, ভোক্তা সার্বভৌমত্ব থাকছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কিন্তু। তাহলে সেখানে কি থাকছে? মুনাফা অর্জনের সুযোগ থাকছে। এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি হচ্ছে? যেহেতু কোনো কিছুর মালিকই ব্যক্তি নিজে হতে পারছে না, তাহলে স্বভাবতই কি মুনাফা অর্জনটা এখানে অনুপস্থিত থাকবে। মানে ব্যক্তিগত মুনাফার আশায় পণ্য উৎপাদিত হয় না। ব্যক্তিগত মুনাফার আশায় কি হয় না? পণ্য উৎপাদিত হয় না। দেখো তাহলে এই যে আমরা যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার 10টা বৈশিষ্ট্য দেখলাম এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কয়টা? 10টা বৈশিষ্ট্য দেখলাম। 10টা বৈশিষ্ট্য কিন্তু প্রায় সেম, প্রায় একই রকম, কিন্তু এখানে জাস্ট আমরা দেখতেছি কি মানে মালিকটা চেঞ্জ হচ্ছে বা ভোক্তা সার্বভৌমত্ব বজায় থাকছে, কোথাও কোথাও থাকছে না, কোথাও স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকছে, কোথাও স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকছে না, কোথাও অবাধ প্রতিযোগিতা থাকছে, কোথাও অবাধ প্রতিযোগিতা থাকছে না, হ্যাঁ, কোথাও মুনাফা অর্জনের সুযোগ থাকছে, কোথাও মুনাফা অর্জনের সুযোগ থাকছে না। মানে একই জিনিস। এই 10টা জাস্ট এই মেইন পয়েন্টগুলাই তুমি যদি পরীক্ষার খাতায় লিখতে পারো, আশা করা যায় তুমি ফুল মার্কস পাবা, কারণ এগুলাই হচ্ছে মেইন টপিক। মানে এইগুলাই হচ্ছে এই অর্থ ব্যবস্থাগুলোকে ডেসক্রাইব করে। ঠিক আছে, জাস্ট এই 10টা মনে রাখার চেষ্টা করলে পেরে যাবা। তাহলে আমাদের দেখো তারপর কি উদ্ভব হলো, আমরা প্রথমে কি বলছিলাম এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আলোচনার পূর্বে। দেখো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মাধ্যমে কি তাহলে সমাজের শ্রেণী বৈষম্যের যে সমস্যাটা ছিল সেটা কি সমাধান হলো? সরকার কি পুরোটা করতে পারলো না, বিধায়ী কিন্তু আর একটা অর্থ ব্যবস্থা হলো, সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে কি মানে মিশ্র মানে কি মিক্সড মানে কিন্তু মিশ্র। তাহলে দেখো কিসের মিক্সড? তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মিক্সড হয়ে কি হয়েছে? এটা মিশ্র অর্থ ব্যবস্থা। মানে দুইটার বৈশিষ্ট্যটাই কি থাকবে সেখানে? বিদ্যমান থাকবে। মানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দুইটার বৈশিষ্ট্য একত্রিত হয়েই মিশ্র অর্থ ব্যবস্থা। আমরা কিন্তু বলেছি আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে মেলানোর চেষ্টা করব যে কোন অর্থ ব্যবস্থাটা আমাদের দেশে বিদ্যমান আছে। এ দেখো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এটার কিন্তু উদ্যোক্তা দেশ হচ্ছে কি রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। ওই দেশের সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা ওখান থেকেই শুরু মেনলি, ওখানে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান আছে। তবে বাস্তবে এখন দেশে মানে ওভাবে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান নেই, ম্যাক্সিমাম দেশই মিশ্র অর্থ ব্যবস্থাটাকে ফলো করে। তবে একদম এক্স্যাক্ট যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সেটা মানে রাশিয়াতে বলে, কিন্তু ওভাবে নেই। আচ্ছা যাই হোক, আমরা যাই পরবর্তী স্লাইডটাতে। পরবর্তী স্লাইডে আছে আমাদের কি মিশ্র অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিকের কিন্তু আরও 2টা নাম দেখেছি, কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থার কোনো নাম নেই। এটা মিশ্র অর্থ ব্যবস্থা, মানে যে অর্থ ব্যবস্থা ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে এবং গুণগুলোকে গ্রহণ করে গড়ে ওঠে তাকে কি বলে? মিশ্র অর্থ ব্যবস্থা বলে। দেখো যে অর্থ ব্যবস্থা ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে এবং গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে তাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে। মানে হচ্ছে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করলো এবং এর যে গুণগুলো সেগুলো পরিহার করে যে অর্থ ব্যবস্থা গড়ে উঠলো সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে দেখো মিশ্র অর্থ ব্যবস্থা যেহেতু ওই 2টা অর্থ ব্যবস্থার মিক্সড, তাহলে দেখো ওটার মতোই বৈশিষ্ট্য থাকবে। সম্পদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা, 1 নম্বর বৈশিষ্ট্য কি? সম্পদের ব্যক্তিগত মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা দুইটাই বিদ্যমান থাকবে। কারণ এটা কি 2টা অর্থ ব্যবস্থার দুর্বলতা পরিত্যাগ করে গুণগুলো গ্রহণ করলো। ব্যক্তি মালিকানা গ্রহণ করা একটা ভালো গুণ, ব্যক্তি মালিকানা থাকলেও হয়, রাষ্ট্রীয় মালিকানা থাকলেও 2টা সুবিধা হয়, এটা কোনো অসুবিধা না। সে কারণে 2টা ব্যক্তিগত রাষ্ট্রীয় মালিকানা দুইটাই বিদ্যমান থাকবে এখানে। আবার একইভাবে দেখো সরকারি ও বেসরকারি উদ্যোগ বিদ্যমান। সরকারি এবং বেসরকারি উদ্যোগ কি থাকবে এখানে?
বিদ্যমান থাকবে। সরকারি উদ্যোগেও দ্রব্য উৎপাদন করা যাবে, বেসরকারি উদ্যোগেও, মানে দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান। সরকারিভাবেও বিনিয়োগ করা যাবে, বেসরকারিভাবেও বিনিয়োগ করা যাবে, মানে বিনিয়োগের ব্যবস্থাটাতেও সরকারিভাবেও করা যায়, বেসরকারিভাবেও যারা উদ্যোক্তা তারা কি থাকবে, এখানে সার্বভৌম থাকবে বা স্বাধীন থাকবে, এরা এখানে বিনিয়োগ করতে পারবে। এখানে দেখো এই যে ভোক্তা সার্বভৌমত্ব কি থাকে, এখানে বজায় থাকে। ভোক্তা সার্বভৌমত্ব বজায় না থাকাটা কিন্তু একটা মুশকিলের বিষয়। যেমন আমরা ধরো বাজারে গেলাম, বাজারে যে আমাদের ইচ্ছা মতো আমরা প্রোডাক্ট কিনতে পারলাম না। ধরো আমার 5 কেজি তেল দরকার, আমি যে কিনতে পারলাম না, আমাকে সরকার সিলেক্ট করে দিয়েছে আমি 2 কেজির বেশি কিনতে পারবো না, তখন কিন্তু স্বভাবতই আমাদের আপসেট লাগবে। আমার বাসার ফ্যামিলি মেম্বার বেশি, এখন আমি কিনতে পারলাম না, বা আমার এখন কিনলাম 3 দিন পরে আবার যে আমার বাজারে কিনতে হবে, তখন কিন্তু স্বভাবতই বিষয়টা ভালো লাগবে না, নিজের কাছে বিরক্ত বোধ হবে, এটা কি করতেছে, এটা কি নিয়ম। সে কারণে দেখা গেল যে নিয়মটা ফলো না করে এখানে কি করা হলো, এটা হচ্ছে একটা দুর্বলতা, এটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দুর্বলতা। সেটা পরিত্যাগ করে ভোক্তা সার্বভৌমত্ব বজায় থাকা, এটা হচ্ছে একটা গুণ, মানে একটা ভালো বৈশিষ্ট্য। সে কারণে কি নেওয়া হয়েছে, ভোক্তা সার্বভৌমত্ব এখানে কি থাকবে, বজায় থাকবে। তাহলে চলো আমরা মিশ্র অর্থব্যবস্থার নেক্সট বৈশিষ্ট্যতে যাই। এখানে দেখো এই যে ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান, মানে ভোক্তা তার হচ্ছে দ্রব্য ভোগের ক্ষেত্রে স্বাধীন, ব্যক্তি তার জিনিসপত্র ব্যবহারের ক্ষেত্রে স্বাধীন, বা ব্যক্তি কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রেও স্বাধীন, মানে ব্যক্তির স্বাধীনতা। মোট কথা হচ্ছে দুইটা বৈশিষ্ট্য যখন তোমার মাথায় ঢুকে যাবে, তখন তুমি ইজিলি বুঝে নিতে পারবা যে এটার গুণগুলা এটা বা এটার দুর্বলতা এটা। এই দুর্বলতাগুলোর মিশ্র অর্থব্যবস্থায় নাই, এই গুণগুলা মিশ্র অর্থব্যবস্থাতে কি হয়েছে, আছে। তাহলে দেখো ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান। তারপরে এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এবং ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে দর কষাকষির ব্যবস্থাটা, সেটা কি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা কি থাকবে, বিদ্যমান থাকবে। এটা একটা গুণ, এটা দুর্বলতা পরিত্যাগ করে গুণগুলোকে নিয়ে গড়ে ওঠে মিশ্র অর্থব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, দেখো শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ। এই মিশ্র অর্থব্যবস্থায় হয় কি, মানে পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর অস্তিত্বটা না রাখার চেষ্টা করা হয়, সর্বোচ্চ চেষ্টা করা হয়। তবে কোন দেশ পারে, কোনো দেশ পারে না, সেটা দেশের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা হয়। দেখো সামাজিক নিরাপত্তা বিদ্যমান থাকবে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কিন্তু সামাজিক নিরাপত্তাটা বিদ্যমান ছিল না, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ছিল। তাহলে দেখো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে এই সামাজিক নিরাপত্তার বিষয়টা নিয়ে মিশ্র অর্থব্যবস্থা কি করা হয়েছে, গঠন করা হয়েছে। তাহলে সামাজিক নিরাপত্তা কি থাকবে, বিদ্যমান থাকবে। সামাজিক বিভিন্ন ক্ষেত্রে সকল ভোক্তারা কি থাকবে, নিরাপদ থাকবে। আমরা অর্থনৈতিক স্বাধীনতা বলতে দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে স্বাধীন, উৎপাদক কি থাকবে, বা অর্থনীতিতে মানে কোনো একটা দ্রব্য ক্রয়ের ক্ষেত্রেও স্বাধীন, মানে ফিনান্সিয়াল সেক্টর যে সেটাতে উৎপাদক ভোক্তা সকলেই কি স্বাধীন, অর্থনৈতিক স্বাধীনতা বিদ্যমান থাকবে। এবং সর্বশেষ কি, মুনাফা অর্জনের সুযোগ থাকবে। সর্বশেষ বৈশিষ্ট্যটা দেখো কি, মুনাফা অর্জনের সুযোগ থাকবে, সর্বশেষ মুনাফা অর্জনের সুযোগ থাকবে মিশ্র অর্থব্যবস্থায়। তাহলে দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থাতে যে সমস্যাগুলো ছিল, একটা শ্রেণী বৈষম্য তৈরি হয়, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাতে সেটা কি করা হয়েছে, সমাধান করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে বিধায়ী, সেটা সরকার পুরোপুরিভাবে করতে পারে নাই বিধায় সেখানে কি করা হয়েছে, মিশ্র অর্থব্যবস্থার কি করা হয়েছে, নেওয়া হয়েছে, মিশ্র অর্থব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যাঁ, এখন মিশ্র অর্থব্যবস্থায় এই যে মুনাফা অর্জনের সুযোগ থাকছে। তাহলে আমরা মিশ্র অর্থব্যবস্থার 10টা বৈশিষ্ট্য শিখে গেলাম। তাহলে আমাদের কি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমরা শিখে গেলাম। দেখবা পরীক্ষার সময় উদ্দীপকে কিভাবে কোশ্চেন আসে, উদ্দীপকে কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর থেকেই বৈশিষ্ট্য দেখা যায় যে উদ্দীপকে এ নামক ব্যক্তির দেশে রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান, বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ পরিকল্পনা করে থাকে, মুনাফা অর্জনের সুযোগ থাকে না, শ্রেণী বৈষম্য বিদ্যমান থাকে না, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা হয়, এরকম বৈশিষ্ট্যগুলো দেওয়া থাকবে। আবার বি নামক দেশটাতে দেখা যাবে যে সেই দেশটাতে ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় মালিকানা দুইটাই বিদ্যমান, মুনাফা অর্জনের সুযোগ আছে, সামাজিক নিরাপত্তা বিদ্যমান আছে। তাহলে এরকম এ এবং বি নামক ব্যক্তির দেশের বৈশিষ্ট্য দেওয়ার পর কোশ্চেনে তোমাকে চাইতে পারে যে উদ্দীপকের নাম্বার কোশ্চেনে নর্মালি চাই যে উদ্দীপকের এ নামক ব্যক্তির দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান সেটা তুমি ব্যাখ্যা করো। তাহলে এই অর্থব্যবস্থার এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানতে পারি, আমাদের মুখস্থ থাকে বা আমাদের জানা থাকে, এটা কয়েকবার দেখলেই মুখস্থ হয়ে যাবে, জানা থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে করে ফেলতে পারবো, তাই না?
তাহলে আমরা যাই পরবর্তীতে ইসলামী অর্থব্যবস্থা। 3টা অর্থব্যবস্থা শিখে ফেললাম। চতুর্থ অর্থব্যবস্থা কি? আমাদের ইসলামী অর্থব্যবস্থা। দেখো ইসলামী অর্থব্যবস্থা, কারণ ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে এমন একটা অর্থব্যবস্থা যেটা পুরোপুরি ইসলামী শরীয়তের উপর ভিত্তি করে চালিত হয়। ইসলামী যে বিধিবিধান আছে বা কোরআন যে আছে, সেই কোরআনের উপর ডিপেন্ড করেই ইসলামী শরীয়ত যেটা, সেটার উপর ডিপেন্ড করে ইসলামী অর্থব্যবস্থা পরিচালিত হয়। এই অর্থব্যবস্থা মূলত বাংলাদেশ বর্তমান পৃথিবীতে সৌদি আরবই শুধু অনুসরণ করে থাকে, আর পুরোপুরি অনুসরণ আর কোনো দেশ ওভাবে করে না। শুধুমাত্র সৌদি আরবই এই ইসলামী অর্থব্যবস্থাটা অনুসরণ করে থাকে। দেখো যেহেতু বললাম ইসলামী অর্থব্যবস্থা কি হয়, ইসলামী শরীয়তের ভিত্তিতে পরিচালিত হয়। দেখো এই যে ইসলামী শরীয়ত মানে শরীয়তে যে নিয়মগুলা থাকে বা ইসলামী ধর্মগ্রন্থে বা ইসলাম ধর্মগ্রন্থে যে নিয়মগুলো থাকে সেগুলো অনুযায়ী এই ইসলামী অর্থব্যবস্থা কি হয়, পরিচালিত হয়ে থাকে। তাহলে দেখো ইসলামী শরীয়তের ভিত্তিতে চলমান। দেখো এখানে ইসলামী অর্থব্যবস্থায় কিন্তু একটা হালাল হারামের মধ্যে তফাৎ থাকে বা হালাল হারামের একটা পার্থক্য বিদ্যমান থাকে। মানে যে বিষয়টা হালাল সেই বিষয়টা গ্রহণ করা যাবে, যেটা হারাম সেটা গ্রহণ করা যাবে না। কিন্তু এই যে মিশ্র বা ধনতান্ত্রিক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো হালাল হারামের কোনো পার্থক্য থাকে না, সকলেই সকল কিছু ভোগ করতে পারে। বাট এই দেশটাতে, এই যে দেশটাতে ইসলামী অর্থব্যবস্থা বিদ্যমান, সেই দেশটাতে হালাল এবং হারাম, যেটা হালাল সেটা গ্রহণ করা যাবে, যেটা হারাম সেটা গ্রহণ করা যাবে না। এই বিধানটা কিন্তু বিদ্যমান ইসলামী অর্থব্যবস্থাতে। তারপরে দেখো আমরা এটার 3 নম্বর বৈশিষ্ট্যতে যাওয়ার আগে বলি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কি ছিল? ব্যক্তি মালিকানা বিদ্যমান ছিল। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কি ছিল? রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান ছিল। মিশ্রতে কি ছিল? দুইটাই কিন্তু ছিল, ব্যক্তি মালিকানাও ছিল, রাষ্ট্রীয় মালিকানাও ছিল। কিন্তু এই ইসলামী অর্থব্যবস্থায় দেখো সম্পদের মালিক একমাত্র সৃষ্টিকর্তা। মানে ইসলামী অর্থব্যবস্থায় মনে করা হয় যে সম্পদের মালিক একমাত্র সৃষ্টিকর্তা, সে হচ্ছে আমাদের কাছে বা মানুষের কাছে সম্পদের কি দিয়েছেন? আমানত দিয়েছেন। ইসলামী অর্থব্যবস্থায় এটা মনে করা হয়। ঠিক আছে, দেখো সম্পদের কোনো ব্যক্তি মালিকানা বা রাষ্ট্রীয় মালিকানা নেই, সম্পদের একমাত্র মালিক হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহ। ইসলামী অর্থব্যবস্থা এটা মনে করা হয়। ইসলামী অর্থব্যবস্থা এটা হচ্ছে বৈশিষ্ট্য। তারপর দেখো ইসলামী অর্থব্যবস্থায় সুদ, ঘুষ, মজুতদারি রহিতকরণ, মানে সুদ, ঘুষ এবং মজুতদারি এগুলা করা যাবে না। সুদ, ঘুষ একদম হারাম। মানে এই যে হারাম হালালের যে পার্থক্যটা, সেখানে সুদ, ঘুষ এটা নেওয়া কি হারাম। তারপরে সম্পদের বন্টন, এই দেখো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কিন্তু শ্রেণী বৈষম্য এটাকে নিরসন করার চেষ্টা করা হয়েছে। এখানে সম্পদের বন্টন করে দেওয়া হয়। ইসলামী অর্থব্যবস্থায় কি করা হয়? সম্পদের বন্টন করে দেওয়া হয় সমানভাবে, কেউ যেন কোনো বৈষম্যের শিকার না হয় সেটা নিশ্চিত করার জন্য সম্পদের ইকুয়াল বন্টন করার চেষ্টা করা হয়। তারপর ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন। ইসলামী শ্রমনীতি কি? এখানে শ্রমনীতি হিসেবে বোঝানো হয় যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। মানে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দেবার যে চেষ্টা, সেটাই হচ্ছে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন। মানে এই শ্রমনীতিটা এখানে ফলো করা হয়। দেখো তাহলে কি কি ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলা। সম্পদের যে মালিকানার দৃষ্টিতে যদি দেখো, তাহলে এখানে মালিক একমাত্র সৃষ্টিকর্তা। তারপরে বৈশিষ্ট্যটা যদি যাও, তাহলে সেখানে কী হয়? হালাল হারামের পার্থক্যকরণ করা হয়। আর মেইন যেটা হচ্ছে ইসলামী শরীয়তের ভিত্তিতে পরিচালিত হয়। তারপর সুদ, ঘুষ, মজুতদারি এখানে নিষিদ্ধ। তারপর হচ্ছে সম্পদের ইকুয়াল বন্টন করা হয়। শ্রমনীতি মানে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দেওয়ার যে নীতিটা, সেটা এখানে ফলো করা হয়। আর ইসলামে উত্তরাধিকার আইনের বাস্তবায়ন, মানে উত্তরাধিকার আইন হচ্ছে মানে পিতার যে সম্পদটা আছে সেটা তার পুত্রের কাছে কিভাবে বন্টন করা হবে বা তার কন্যা কতটুকু পাবে, এটাকে একটা নিয়মের মাধ্যমে সেটা ফলো করা হয় বা বন্টন করে দেওয়া হয়। বা স্বামীর সম্পত্তি থেকে স্ত্রী কতটুকু পাবে, এই যে উত্তরাধিকার যে আইনটা, সেটা ইসলামী অর্থব্যবস্থাতে ফলো করা হয়। অপচয় ও বিলাসকে সমর্থন করে না। কিন্তু অপচয় করা তো সব ক্ষেত্রেই খারাপ, ভালো জিনিস না অপচয় করা। সে কারণে ইসলামী অর্থব্যবস্থা যেহেতু একটা শরীয়তের ভিত্তিতে, একটা কোরআনের ভিত্তিতে পরিচালিত হচ্ছে, সে কারণে এখানে অপচয় এবং বিলাসিতাকে কি করা হয়? সমর্থন করা হয় না। ইসলামী অর্থব্যবস্থায় অপচয় এবং বিলাসকে সমর্থন করে না। তাহলে আমরা পরে আর বৈশিষ্ট্যগুলো দেখি। এখানে হ্যাঁ, ইসলামী অর্থব্যবস্থার হচ্ছে এইটাই 8টা মেইন বৈশিষ্ট্য। এখন পরীক্ষার হলে এরকম বৈশিষ্ট্য দিয়ে আসলে কিন্তু পারা উচিত আমাদের,
কারণ এগুলো কিন্তু অনেক ইজি ইজি বৈশিষ্ট্য, একবার পড়লেই বাসায় পড়লেই দেখবা যে তোমাদের মাথায় চলে আসছে, একদম ইজিলি পেরে যেতে পারবা। তাহলে আমরা শিখলাম কি 4টা অর্থ ব্যবস্থা। 4টা অর্থ ব্যবস্থা কি আমরা একবার লিখে ফেলি। এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, 'সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, 3 নম্বরে হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, 4 নম্বরে হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। আমরা কি এই 4টা অর্থব্যবস্থা সম্পর্কে জানলাম। পরীক্ষার হলে মানে এই 4টা অর্থব্যবস্থা থেকে কোশ্চেন আসেই মানে আসবেই। এই 4টা অর্থব্যবস্থা এত গুরুত্বপূর্ণ যে পরীক্ষায় কোশ্চেন এখান থেকে আসবেই। স্পেশালি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এবং মিশ্র অর্থব্যবস্থা সবগুলাই ইম্পর্ট্যান্ট, ওখান থেকেও আসে, ধনতান্ত্রিক থেকেও চলে আসতে পারে বা ইসলামিক থেকেও চলে আসতে পারে। সো সবগুলা অর্থব্যবস্থার বৈশিষ্ট্য আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। আর তোমরা ভালো করে যদি ভিডিওটা দেখো তাহলে আশা করি তোমরা বুঝে যাবা। তারপর যাই হচ্ছে আমরা এই অধ্যায়ের পরবর্তী যে বিষয়টা আমরা শিখবো বলেছিলাম এটা হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। মানে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি কি, মানে এই অধ্যায়ের সর্বশেষ টপিকটা কি, সেটা হচ্ছে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। আগে দেখলাম হচ্ছে 4টা বৈশিষ্ট্য শিখলাম। আমরা অনুরূপ বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্ন বিশ্লেষণ করলেই দেখবা আমরা আরও ভালো মতো বুঝে যাবো যে কীরকমের প্রশ্ন আমাদের এই অধ্যায় থেকে হতে পারে। তাহলে দেখো আমাদের ব্যষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক এবং সামষ্টিক। ব্যষ্টিক অর্থটা দিয়ে কি আমরা কিন্তু নর্মালি বুঝতে পারতেছি না ব্যষ্টিক দ্বারা কি বোঝাচ্ছে। আমাদের সাথে আমাদের পরিচিত ওয়ার্ডগুলোর মধ্যে খুব একটা পরিচিত ওয়ার্ড কিন্তু ব্যষ্টিক না, কিন্তু সামষ্টিক অর্থনীতি দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি। সামষ্টিক মানে কোনো একটা জিনিসের কি সমষ্টি, তাই না? কোনো একটা জিনিসের সমষ্টি দিয়ে সামষ্টিক বুঝতে পারি। তাহলে আমরা দেখি ব্যষ্টিকটা কি, ব্যষ্টিক যেহেতু একটা আনকমন আমাদের কাছে লাগতেছে, তাহলে আমরা দেখি তাহলে ব্যষ্টিক দ্বারা কি বোঝাচ্ছে। ব্যষ্টিক শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে মাইক্রো। কারণ মাইক্রো ওয়ার্ডটা দেখার পরই আমরা কিন্তু অনেকটা ধারণা নিতে পারি যে ব্যষ্টিক আসলে কি হতে পারে। দেখো মাইক্রো আমরা কোনো একটা জিনিসের কি ছোট অংশকে বলি না, ওই যে মাইক্রোবাস বা মিনি বাসকে অনেক সময় আমরা মাইক্রোবাস বলি না, যে ছোট বাসগুলোকে মাইক্রোবাস। তার মানে কি ছোট, সামষ্টিক দ্বারা কি বুঝাইলো বড় বা অনেক কিছু সমষ্টি, আর মাইক্রো দ্বারা কিন্তু ছোট জিনিসকে নির্দেশ করা যায়, মানে করা হচ্ছে এখানে। তাহলে ব্যষ্টিক শব্দটি ইংরেজি শব্দ হচ্ছে কি মাইক্রো, এবং গ্রিক শব্দ মাইক্রোস থেকে এটি এসেছে। মানে এটা কিন্তু পরীক্ষা হলে এমসিকিউ আসে যে ব্যষ্টিক শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে, মাইক্রোস। এটা মনে রাখতে হবে যে ব্যষ্টিক শব্দটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে, বা মাইক্রোসের শাব্দিক অর্থ মানে এর বাংলা অর্থ হচ্ছে কি অতি ক্ষুদ্র। এই দেখছো যে মাইক্রো মানে ব্যষ্টিক মানে কি, মানে অতি ক্ষুদ্র একটা জিনিসকে বোঝাচ্ছে ব্যষ্টিক শব্দটি দ্বারা। অর্থনীতির প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। মানে অর্থনীতির প্রতিটি এককের আচরণ বা কার্যকলাপ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন সেটাকে কি বলে, ব্যষ্টিক অর্থনীতি বলে। পৃথক মানে অর্থনীতির প্রতিটি এককের আচরণ যখন পৃথক পৃথকভাবে, আচরণ বা কার্যকলাপ পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয়। যেমন অর্থনৈতিক আচরণগুলোর মধ্যে কি কি হতে পারে, চাহিদা আছে, যোগান আছে, ভোগ আছে, বিনিয়োগ আছে, বন্টন আছে, এগুলা কি অর্থনৈতিক আচরণগুলা বা কার্যকলাপের মধ্যে আছে। দেখো এই যে চাহিদা, যোগান, আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ এবং কোনো একটি উৎপাদন প্রতিষ্ঠানের আয় ব্যয়। মানে এখানে সামগ্রিকতা না বুঝিয়ে কোনো একটা ব্যক্তি বিশেষের বা পৃথক পৃথকভাবে আলাদাভাবে একজন ব্যক্তির যখন চাহিদা বোঝাবে
ধরো একজন ব্যক্তির চাহিদা বুঝাবে তখন সেটা হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতির মধ্যে পড়বে। বা একজন বিক্রেতার যোগান যখন বুঝাবে সেটা হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতির মধ্যে পড়বে। বা আয় মানে সমাজের সকলের আয় না বুঝিয়ে যখন একজন ব্যক্তির আয় বুঝাবে তখন সেটাকে বোঝা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির অংশ, সেটা হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতির অংশ। তাহলে দেখো তারপর ভোগ, সঞ্চয়। এই সঞ্চয় হচ্ছে কি সকলের সঞ্চয় না বুঝিয়ে যখন একজন স্পেসিফিক একজন ব্যক্তির সঞ্চয় বুঝাবে তখন সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির বিষয়। বিনিয়োগ, কোনো একটা প্রতিষ্ঠানের বিনিয়োগ বা একটা দেশের সকল প্রতিষ্ঠানের বিনিয়োগ না বুঝিয়ে যখন কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিনিয়োগ বোঝাবে তখন সেটাকে আমরা কি বলবো ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতিতে হচ্ছে একজন ব্যক্তির কি বোঝানো হয়, মানে একজন ব্যক্তির চাহিদা বা একজন বিক্রেতার যোগান, একজন মানে প্রতিটি এককের আচরণ পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় বা পৃথক পৃথকভাবে বোঝানো হয়। সেটাই হচ্ছে কি এই যে সঞ্চয়, একজন ব্যক্তির সঞ্চয় এর বা একটা প্রতিষ্ঠানের বিনিয়োগ বা কোনো একটি উৎপাদন প্রতিষ্ঠানের আয় ব্যয়, একটি প্রতিষ্ঠানের সকল প্রতিষ্ঠানের না বুঝে একটি প্রতিষ্ঠানের আয় ব্যয় বা একটি প্রতিষ্ঠানের মুনাফা বোঝাচ্ছে তখন সেটাও কী হবে ব্যষ্টিক অর্থনীতি। মানে মোট কথা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে প্রতিটি এককের আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্যগুলাই হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি শব্দটা ইংরেজি কি মাইক্রো, এসেছে কোন শব্দ থেকে গ্রিক শব্দ মাইক্রোস থেকে। এই জিনিসটা সবসময় মনে রাখবা, কারণ পরীক্ষার হলে কিন্তু এমসিকিউ কোশ্চেন এটা পেয়ে যেতে পারো বা পেয়ে যাবা পরীক্ষার হলে। দেখবা যে ব্যষ্টিক শব্দটি গ্রিক শব্দ কোন শব্দ থেকে এসেছে, গ্রিক কোন শব্দ থেকে এসেছে মাইক্রোস। তখন কিন্তু তোমরা এই ভিডিওটা ভালো করে দেখলে পরীক্ষার হলে পেরে যাবা। তাহলে আমাদের ব্যষ্টিক অর্থনীতি গেল। তারপর যাব আমরা হচ্ছে কি সামষ্টিক অর্থনীতিতে। দেখো ব্যষ্টিক শব্দটিতে কি দেখলাম ছোট বা অতি ক্ষুদ্র বিষয়গুলো বোঝানো হচ্ছে। সামষ্টিক অর্থনীতিতে কি বোঝানো হবে, স্বভাবত বড় বিষয়গুলো অনেকগুলো সমষ্টিকে বোঝানো হবে। তাহলে সামষ্টিক অর্থনীতি আমরা দেখি, সামষ্টিক শব্দের ইংরেজি শব্দ হচ্ছে ম্যাক্রো। ব্যষ্টিকের ইংরেজি কি দেখলাম মাইক্রো, সামষ্টিকের ইংরেজি হচ্ছে কি ম্যাক্রো। এই গ্রিক শব্দ কোত্থেকে এসেছে ম্যাক্রোস থেকে। এই দুইটা মনে রাখবা, ব্যষ্টিক এসেছে হচ্ছে মাইক্রোস থেকে, সামষ্টিক এসেছে হচ্ছে ম্যাক্রোস থেকে। MAKROS, এ দেখো MAKROS ম্যাক্রোস, MAKROS ম্যাক্রোস। তাহলে সামষ্টিক অর্থনীতির এই শব্দটি এসেছে কোত্থেকে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে, গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে। তাহলে এর বাংলা অর্থ কি, বাংলা অর্থ হচ্ছে বড় বা সামগ্রিক, মানে বিস্তৃত বিষয়কে বোঝানো হচ্ছে বা সমষ্টিকে। ওখানে আমরা কি দেখলাম ব্যষ্টিক অর্থনীতির প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয়েছে। আর এখানে কি পৃথক পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বা সামগ্রিকভাবে যেটা বোঝাবে সেটাই হচ্ছে কি সামষ্টিক অর্থনীতি। দেখো জাতীয় পর্যায়ে এই যে অর্থনীতির আওতাভুক্ত কোনো বিষয়কে যখন সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে। বা জাতীয় পর্যায়ে যখন বিশ্লেষণ করা হয় তখন তাকে কি বলে সামষ্টিক অর্থনীতি বলে। যেমন সামগ্রিক চাহিদা, ব্যষ্টিক অর্থনীতিতে দেখলাম হচ্ছে একজন ব্যক্তির চাহিদা বা একজন বিক্রেতার যোগান। এখানে দেখো সামগ্রিক চাহিদা মানে একটা দেশের সকল মানুষের চাহিদা কেমন। যেমন এখন যেরকম বিভিন্ন ফলের সিজনে কেমন দেখা যায়, মানে ধরুন লিচুর সিজনে লিচুর চাহিদা কিন্তু মানে সামগ্রিক একটা চাহিদা বিবেচনা করা হয় যে সামগ্রিক চাহিদাটা কীরকম হবে সেরকম উৎপাদন করার চেষ্টা করা হয়। মানে সামগ্রিক যে চাহিদাটা একটা দেশের জাতীয় পর্যায়ের যে চাহিদাটা সেটাই হচ্ছে কি সামষ্টিক অর্থনীতির অংশ। আর একজন ব্যক্তির চাহিদা যখন সেটা প্রকাশ পায় কখন, সে বাজারে যখন কিনতে যায় তখন একজন ব্যক্তির চাহিদাটা প্রকাশ পায়, সেটাই হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতি। আর এটা হচ্ছে কি সামষ্টিক অর্থনীতি। এই যে সামগ্রিক যোগান মানে সকল বিক্রেতার একত্রিত যোগান, সামগ্রিক ভোগ, জাতীয় আয়, ওখানে কিন্তু একজন ব্যক্তির আয় দেখছি, এখানে কি জাতীয় আয়। তারপরে সামগ্রিক বিনিয়োগ ব্যয়। তাহলে আমরা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি কি শিখে ফেললাম। তাহলে এই অধ্যায়ের আমাদের মেইন টপিকগুলো কি ছিল সেটা হচ্ছে আমরা দুইটা লেকচারের মাধ্যমে শিখে ফেলছি। কিন্তু প্রথম লেকচারে শিখেছিলাম কি, লেকচার 1-এ শিখেছিলাম, আমি রিপিট করতেছি কারণ তোমাদের তাহলে বিষয়টা কনক্লুশনে আসতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে।
প্রথম লেকচারে শিখেছিলাম আমরা হচ্ছে কি দুষ্প্রাপ্যতা, নির্বাচন, সুযোগ ব্যয়, উৎপাদন সম্ভাবনা রেখা, রেখা কিভাবে অঙ্কন করতে হয়, বা রেখার বিন্দুতে কোন বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো, উৎপাদন সম্ভাবনা রেখা সকল বিন্দুতে উৎপাদন করা যায় সেটা শিখেছিলাম। বাহিরের বিন্দুতে উৎপাদন করা যায় না, সেটা অসম্ভব উৎপাদন বিন্দু, এটাও কিন্তু আমরা শিখেছিলাম পূর্বের লেকচারে, লেকচার 1-এ। সেটা তোমরা দেখে ফেলবা, তাহলে আরও সহজে বুঝে যাবা। তারপরে শিখলাম কি মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানগুলো, মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি সেগুলো সমাধান। আর এই লেকচারে আমরা শিখলাম কি 4টা অর্থনৈতিক ব্যবস্থা: ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা, আর হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। মানে প্রথম অধ্যায়ের নাম কি ছিল? মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। সবগুলো কিন্তু আমাদের শেখা হয়ে গেল। এখন আমরা অনুরূপ কিছু প্রশ্ন বিশ্লেষণ করি, তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটা মাথার ভিতর সুন্দর মতো ঢুকে যাবে। কিভাবে কি কোশ্চেন হতে পারে বা কিভাবে আমরা সেগুলো সলভ করব। আমরা এখন 2টা কোশ্চেন সলভ করব, তাহলে আমরা বাকি বিষয়গুলো একদম মাথায় সুন্দর মতো গেঁথে যাবে। এই দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, সেখানে আমরা কিন্তু একটু আগে অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো জানলাম। এখন তোমরা নিজে নিজে এই বৈশিষ্ট্যগুলো দেখে নিজে নিজে একটু চেষ্টা করো তো মিলাতে পারো কিনা এ দেশে কি অর্থব্যবস্থা বিদ্যমান এবং বি দেশে কি অর্থব্যবস্থা বিদ্যমান। দেখো এ দেশ দেওয়া আছে, ওখানে বি দেশ, 2টা দেশের আগে বৈশিষ্ট্যগুলো পড়ে দেখো তো মিলাতে পারো কিনা তোমরা নিজেরা। এ দেশ দেখো, এ দেশে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা বিদ্যমান, জাস্ট কিন্তু 3টা করে বৈশিষ্ট্য দেওয়া। সবগুলো বৈশিষ্ট্য কিন্তু জানার দরকার নেই, সবগুলো বৈশিষ্ট্য পরীক্ষায় দেওয়া থাকবে না। 3টা বৈশিষ্ট্য দেওয়া আছে, 3টা দেখেই আমাকে বুঝে ফেলতে হবে যেটা কোন অর্থব্যবস্থার অন্তর্ভুক্ত এই দেশটা। তাহলে দেখো বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা বিদ্যমান, আমরা দেখো তো একটু মাথা বুলাও করো তো কোন অর্থব্যবস্থায় আমরা এই বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা দেখেছিলাম। তারপরে দেখো ভোক্তার স্বাধীনতা বিদ্যমান, 2টা ব্যবস্থা, 2টা গেল, 2টা বৈশিষ্ট্য কি থাকে? বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, ভোক্তার স্বাধীনতা। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, ভোক্তার স্বাধীনতা, আর কি সম্পদের ব্যক্তিগত মালিকানা। দেখো তো এটা কোন অর্থব্যবস্থার সাথে মিলে যায়? এটা নিশ্চয়ই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে মিলে যায়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থাতে আমরা কি দেখেছিলাম? সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকে, সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকে, ভোক্তার কি থাকে? স্বাধীনতা থাকে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কিন্তু ভোক্তার স্বাধীনতা থাকে না। দেখো বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা বিদ্যমান থাকে, বৃহদায়তন কি থাকে? উৎপাদন ব্যবস্থা বিদ্যমান থাকে। এ দেখো শুধু এখানে এটা কিন্তু আমরা এখানে কিন্তু আমাদের মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আছে, কিন্তু এটাকে আমরা মিশ্র অর্থব্যবস্থায় ফেলতেছি না কেন? মিশ্র অর্থব্যবস্থায় কিন্তু ব্যক্তিগত মালিকানা থাকে, ভোক্তার স্বাধীনতা থাকে, বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা থাকে, যেটাকে আমরা কেন ফেলতেছি না? এখানে যদি ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা 2টা জিনিস উল্লেখ থাকতো, তাহলে আমরা কি করতাম? এটাকে মিশ্র অর্থব্যবস্থা দিতে পারতাম। এখানে দেখো ব্যক্তিগত মালিকানা, ভোক্তার স্বাধীনতা, বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, 3টাই কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে আমরা এটাকে সহজেই, যেহেতু মেইন বৈশিষ্ট্যগুলাই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সেহেতু এখানে আমরা মিশ্র অর্থব্যবস্থা বলবো না, সেটা কি? ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে আমরা এদেশ পেয়ে গেলাম কি? ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে আবার আসো আমাদের বিদেশ, বিদেশের বৈশিষ্ট্যগুলা। হ্যাঁ, বিদেশে দেখো তো কি আছে? শ্রেণী শোষণ অনুপস্থিত, মানে শ্রেণী বৈষম্যটা কি ওখানে? অনুপস্থিত, শ্রেণী বৈষম্যটা নাই। তারপরে দেখো কেন্দ্রীয় পরিকল্পনা, আমরা কেন্দ্রীয় পরিকল্পনাটা কোন অর্থব্যবস্থায় পড়েছিলাম? একটু একটু মাথায় আনার চেষ্টা করো তো, কেন্দ্রীয় পরিকল্পনাটা কোন অর্থব্যবস্থায় শিখেছিলাম? এই যে কেন্দ্রীয় পরিকল্পনা। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি অনুপস্থিত। মুদ্রাস্ফীতি বিষয়টা কি? মানে মুদ্রার মান কমে যাওয়া, মুদ্রার কি কমে যাওয়া? মান কমে যাওয়া, এবং একই সাথে দ্রব্যের দাম বেড়ে যাওয়া। মানে বিষয়টা হচ্ছে কি, তুমি আগে ধরো 10 টাকা দিয়ে এক প্যাকেট বিস্কিট কিনতে পারতা, কিন্তু এখন সেটা তোমার কি কিনতে হচ্ছে? 15 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তাহলে তোমার কিন্তু টাকা বেশি খরচ করতে হচ্ছে, মানে টাকার কি হচ্ছে? মান কমে যাচ্ছে। এই যে টাকার মান কমে যাওয়া, টাকার যে পূর্বের তুলনায় এখন বেশি দিয়ে কিনতে হয়, এই যে অবস্থাটার সৃষ্টি হয়, সেটাই কি? মুদ্রাস্ফীতি। মানে দ্রব্যের কি কমে যাচ্ছে? মান কমে যাচ্ছে, সেটাই কি? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কি? অনুপস্থিত। যেহেতু কেন্দ্রীয় পরিকল্পনায় চলে, কেন্দ্র সব কিছু নিয়ন্ত্রণ করে, তাহলে মুদ্রাস্ফীতিটা না হওয়াটাই স্বাভাবিক। তাহলে এখানে কি? মুদ্রাস্ফীতি অনুপস্থিত। মুদ্রাস্ফীতি কি? অনুপস্থিত। তাহলে দেখো শ্রেণী শোষণ অনুপস্থিত, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কিন্তু শ্রেণী শোষণ উপস্থিত থাকে।
ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সে কারণেই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আবার নতুন করে উদ্ভাবনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। তারপরে দেখো কেন্দ্রীয় পরিকল্পনা, এটা কিন্তু এককভাবে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। কেন্দ্রীয় পরিকল্পনাটা কি? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে নিঃসন্দেহে বলে দিতে পারি কেন্দ্রীয় পরিকল্পনা মানে এই বিদেশটা কি? এই দেশটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। এই দেশটাতে কি অবস্থা বিদ্যমান? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। তাহলে দেখো যেহেতু কেন্দ্রীয় পরিকল্পনা মিশ্র অর্থব্যবস্থাতেও নেই, ধনতান্ত্রিকেও নেই, এমনকি ইসলামী অর্থব্যবস্থাতেও নেই। আর মুদ্রাস্ফীতি অনুপস্থিত, এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাতে। তাহলে এই দেশ হচ্ছে কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান এবং বিদেশে কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। তাহলে আমরা দেখো কীরকম কোশ্চেন হতে পারে। দেখো প্রথমে কি আছে, পিপিসি এর পূর্ণরূপ কি? পিপিসি আমরা যে উৎপাদন সম্ভাবনা রেখাটা পড়েছি না, ওটা শর্ট কি পড়েছিলাম? পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। সেটাই কি? পিপিসি। পিপিসি মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। মানে পিপিসি হচ্ছে কি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই যে দেখো দ্বিতীয় কোশ্চেনটা কি? অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন? অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন? আমরা কিন্তু লেকচার 1-এর শুরুতেই কিন্তু আমরা এই বিষয়টা বুঝিয়েছি যে আমরা কেন সকল অভাব একসাথে পূরণ করতে পারি না। এটাই হচ্ছে অর্থনীতির মেইন দুইটা বৈশিষ্ট্য। কি? আমাদের সম্পদের পরিমাণ কি? সসীম। আমাদের সম্পদের পরিমাণ হচ্ছে সসীম, কিন্তু আমাদের অভাবের পরিমাণ অসীম। আমাদের এই অভাবের অসীমতার তুলনায় সম্পদের পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণেই আমরা একসাথে সকল অভাব পূরণ করতে পারি না। আমাদেরকে এই যে অভাব পূরণের, অভাব বাছাইয়ের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেটাকে আমরা পড়েছিলাম নির্বাচন প্রক্রিয়া, বা সিলেক্ট করতে হয়, চয়েস করতে হয় আমরা কোন দ্রব্যটা আগে ভোগ করব, তারপর ভোগ করব, কারণ আমাদের কাছে সম্পদের পরিমাণ নির্দিষ্ট কিন্তু আমাদের অভাব তো অসীম। সে কারণে আমাদের অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। যেহেতু আমাদের অভাবের তুলনায় সম্পদের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে নেই, সেহেতু আমরা একসাথে সকল অভাব পূরণ করতে পারি না। একটা আগে পূরণ করতে হয়, আরেকটা পরে পূরণ করতে হয়। তাহলে আমরা ক খ দুইটা প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে দেখো এই যে আরেকটা কোশ্চেন দেখো, এ দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? উদ্দীপকের এ দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? তাহলে দেখো এই যে এ দেশে আমরা কোন ধরনের অর্থব্যবস্থা পেলাম? এ দেশের তিনটা বৈশিষ্ট্য, ওই যে আমরা দেখলাম বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, ভোক্তা স্বাধীনতা, সম্পদের ব্যক্তি মালিকানা, তিনটাই কিন্তু এককভাবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে আমরা এ দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। তাহলে এখানে মানে আমরা প্রথমেই লিখব যে উদ্দীপকের এ দেশের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বলতে পারি যে উদ্দীপকের এ দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। তারপর ধনতান্ত্রিক অর্থব্যবস্থার যে 10টা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা ডেসক্রাইব করে দিব। তাহলে আমাদের গ নাম্বারের অ্যান্সার হয়ে গেল। তাহলে ঘ নাম্বার দেখো, এ ও বি দেশের অর্থব্যবস্থা কি একই? বিশ্লেষণ করো। এ এবং বি দেশের অর্থব্যবস্থা কি একই? এখন তোমরা বলো তো, এ এবং বি দেশের অর্থব্যবস্থা কি একই? এখন তোমরা একটু নিজেরা ভাবো, দুই দেশের অর্থব্যবস্থা কি একই? নিঃসন্দেহে না, কারণ দুই দেশের অর্থব্যবস্থা দুই রকম, একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, একটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তো দুইটা টোটালি কি অপোজিট। তাহলে দেখো এ দেশে আমরা পেলাম ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, বি দেশে পেলাম হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে আমরা যখন এটা দুইটা দেখব এ এবং বি দেশের অর্থব্যবস্থা, তাহলে এ এবং বি দেশের অর্থব্যবস্থা নিঃসন্দেহে একই না। তাহলে আমরা প্রথমে এ দেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখব, তারপর বিদেশের অর্থব্যবস্থার যে আমরা 10টা বৈশিষ্ট্য পূর্বে পড়লাম সমাজতান্ত্রিকে, সে বৈশিষ্ট্যগুলো লিখব। তারপর একটু ওর নিচে লিখব যে দুইটি দেশের অর্থব্যবস্থার মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান, মানে যেমন মালিকানার ক্ষেত্রে পার্থক্য বিদ্যমান, ভোক্তার স্বাধীনতা, ভোক্তার সার্বভৌমত্ব বজায় থাকার ক্ষেত্রে পার্থক্য বিদ্যমান। যেহেতু এখানে অনেক পার্থক্য বিদ্যমান রয়েছে, তাহলে দুই দেশের অর্থব্যবস্থা কি একই না, মানে এটা বিশ্লেষণ করতে হবে যে দুই দেশের অর্থব্যবস্থা একই না। ওকে, আমরা পেয়ে গেলাম দুইটা দেশের একটা প্রশ্নের অ্যান্সার। তারপর হচ্ছে আমরা আরেকটা প্রশ্নের অ্যান্সার করব।
এই দেখো আমাদের আরেকটা প্রশ্ন, নমুনা প্রশ্ন 2। মানে এরকম প্রশ্নগুলাই আসলে বোর্ড পরীক্ষাগুলোতে হয়ে থাকে। তাহলে দেখো এই যে এই প্রশ্নটা কিন্তু অনেকটা লেকচার 1-এর সাথে রিলেটেড। লেকচার 1-এ আমরা যে টপিকগুলো পড়েছিলাম সেই টপিকটার সাথে অনেকটা রিলেটেড। সেহেতু এই ভিডিওটা দেখার পূর্বে তোমাদেরকে অবশ্যই লেকচার 1-এর ভিডিওটা ভালো করে দেখতে হবে, তাহলে এগুলো ভালো মতো করতে পারবে। এই দুইটা লেকচার থেকে আমি কিন্তু দুইটা প্রশ্ন রেখেছি, দুইটা প্রশ্নই পরীক্ষায় এরকম প্রশ্নই আসে। তুমি যত বোর্ড এক্সামের কোশ্চেনগুলো সলভ করো বা বিভিন্ন কলেজে সব এরকম প্রশ্নই আসে। তাহলে দেখো এখানে প্রথমে একটা কি দেওয়া আছে, সূচি দেওয়া আছে, তাই না? এখানে একটা সূচি দেওয়া আছে, সেই সূচি দিয়ে আমরা কি চাওয়া হয়েছে সেটা আমরা পরে দেখবো। ফার্স্টে আমরা ক এবং খতে কি প্রশ্ন চেয়েছে সেটা আমরা দেখব। এই যে দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝো? দুষ্প্রাপ্যতা, হোয়াট ইজ স্কারসিটি বা দুষ্প্রাপ্যতা কি, এটা কিন্তু এই যে আমরা লেকচার 1-এ পড়েছি। দুষ্প্রাপ্যতা কি বা স্কারসিটি, সেটা আমরা কি, আমাদের মানুষের অভাবের তুলনায় সম্পদের পরিমাণ কি সসীম, সম্পদ হচ্ছে সীমিত। এই মানুষের অভাবের তুলনায় সম্পদের যে অপ্রতুলতা বা অপর্যাপ্ততা বা পর্যাপ্ত পরিমাণে না থাকার যে বিষয়টা, না থাকা, সেটাই কি দুষ্প্রাপ্যতা। সম্পদের আমাদের মানুষের অভাবের তুলনায় সম্পদের পর্যাপ্ত পরিমাণে না থাকাটাই কি দুষ্প্রাপ্যতা, সেটা আমরা লেকচার 1-এ পড়েছিলাম। তাহলে আমরা এখানেও দেখে ফেললাম দুষ্প্রাপ্যতা কি, পেয়ে গেলাম। এরকম কোশ্চেন কিন্তু ক নাম্বারে চলে আসে। তাহলে খ নাম্বারে দেখো, কিরূপ অর্থনীতিতে কেন্দ্রীয় কর্তৃপক্ষ দাম নির্ধারণ করে। হ্যাঁ, তোমরা একটু ভাবো তো, কিরূপ অর্থনীতিতে কেন্দ্রীয় কর্তৃপক্ষ দাম নির্ধারণ করে দেয়। আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো কিছুক্ষণ আগে দেখলাম। কেন্দ্রীয় কর্তৃপক্ষ কি করে, দাম নির্ধারণ করে দেয়। কোন অর্থনীতিতে বা কোন অর্থ ব্যবস্থাতে কেন্দ্রীয় কর্তৃপক্ষ দাম নির্ধারণ করে দেয়? দেখো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কিন্তু কেন্দ্রীয় কর্তৃপক্ষ দাম নির্ধারণ করে দেয়। এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি থাকে, অনুপস্থিত থাকে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা কি থাকে, অনুপস্থিত, মানে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি সেই সুযোগটা থাকে না। এখানে কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা সরকার কি করে, দাম নির্ধারণ করে দেয়। তাহলে আমরা সহজে বলতে পারলাম কিরূপ অর্থনীতিতে কেন্দ্রীয় কর্তৃপক্ষ দাম নির্ধারণ করে। যেহেতু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনায় সকল কিছু উৎপাদন হয়, কেন্দ্র দাম নির্ধারণ করে দেয়, তাহলে এটাই হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় কর্তৃপক্ষ দাম নির্ধারণ করে দেয়। তাহলে ক এবং খ এর অ্যান্সার পারা গেল। তাহলে দেখো গ নাম্বারে, উদ্দীপকের আলোকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তাহলে এই যে দেখো উদ্দীপকে একটা আছে, এটার আলোকে আমাদের কি করতে হবে, একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে। আগের লেকচারে কিন্তু আমি উৎপাদন সম্ভাবনা দুইটা চার্টের মাধ্যমে আমি উৎপাদন সম্ভাবনা অঙ্কন করা শিখিয়েছি। তাহলে এখন দেখো এই উৎপাদন সম্ভাবনা রেখা আমাদেরকে কি করতে হবে, অঙ্কন করতে হবে। তাহলে এই চার্টটা থেকে আমরা কি করব, উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। চার্টটা একবার দেখে নিই আমরা। ওকে, আমরা চার্টটা একবার এখানে একটু ছোট করে এঁকে নিই। দুইটা এটা হচ্ছে আমাদের এককগুলো, হ্যাঁ, দুইটা দ্রব্য নিয়েছিলাম, একটা এক্স দ্রব্য আর একটা হচ্ছে কি ওয়াই দ্রব্য। এটা কি আমরা সংমিশ্রণ, এটা ছিল কি আমাদের এক্স দ্রব্য, এটা ছিল হচ্ছে আমাদের ওয়াই দ্রব্য। হ্যাঁ, কয়টা সংমিশ্রণ ছিল ওখানে, চারটা। এই দেখো 1 2 3 4, চারটা সংমিশ্রণ এ বি সি ডি। এই যে 130 150 00, আর এখানে ছিল কি 00 50 100 130। আমরা উৎপাদন সম্ভাবনা রেখা কি পড়েছিলাম, যে উৎপাদন সম্ভাব্য দুটি দ্রব্যের, মানে দুটি দ্রব্যের একটা সম্ভাব্য উৎপাদন রেখা, দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদন রেখাটাই কি উৎপাদন সম্ভাবনা রেখা। মানে উৎপাদন সম্ভাবনা, আমরা জানি যে উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব। তাহলে দেখো এই যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এইটা অনুযায়ী আমরা একটা কি করব, উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাতে যাই। উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্য হচ্ছে একটা দ্রব্যের উৎপাদন যখন একদমই থাকে না, আরেকটা দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ থাকে। এখন যে দ্রব্যটার উৎপাদন সর্বোচ্চ সেটার উৎপাদন ধীরে ধীরে যখন আমরা
যেটার উৎপাদন একদমই ছিল না, একদমই করি না একটা দ্রব্যের উৎপাদন, দেখো ওয়াই দ্রব্যের উৎপাদন যখন একদমই ছিল না, এক্স দ্রব্যের উৎপাদন কী ছিল, একদম সর্বোচ্চ ছিল। ওয়াই দ্রব্যের উৎপাদন যখন ধীরে ধীরে বাড়তেছে, এক্স দ্রব্যের উৎপাদন তখন ধীরে ধীরে কি কমতেছে, মানে একটা দ্রব্যের উৎপাদন বাড়ানোর ফলে আরেকটা দ্রব্যের উৎপাদন কমে যাচ্ছে, মানে আমরা সম্ভাব্য দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদন আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে উল্লেখ করে থাকি। তাহলে দেখো এটার মাধ্যমে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের লম্ব অক্ষ আর এটা হচ্ছে ভূমি অক্ষ, তাই না? এখানে আমাদের কত আছে, 130 পর্যন্ত আছে। আমরা তাহলে 20 করে গ্যাপ নিয়ে করতে পারি। 130 তাহলে 140 পর্যন্ত যাবে। এখানে হচ্ছে আমাদের 0, 20, 40, 60। এখানে যেহেতু আমরা 20 করে ডিফারেন্স নিচ্ছি, তাহলে এখানে কিন্তু সবগুলার ডিস্টেন্স সমান হবে, এখানে সবগুলা কিন্তু সমান হবে। 20, 40, 60, 80, 100, 120, এখানে হচ্ছে কি 140। এভাবে করতেছি যেন আমাদের চিত্রটা সুন্দর হয়। তাছাড়াও কিন্তু আমরা শুধু 0, 50, 100, 130 এই চারটা বসেও করতে পারতাম, ওভাবেও করা যায়, কিন্তু এভাবে করলে হয় কি একটা গ্যাপ সুন্দর মতো হয়, চিত্রটা আমাদের সুন্দর হয়। তারপর এখানে 140 পর্যন্ত নিলাম, কারণ এখানে আমাদের সর্বোচ্চ আছে 130। তারপর আমরা একইভাবে উপরের দিকে যাই, 20, 40, 60, 80, 100, 120, 140। নিচে নিলাম হচ্ছে আমাদের এক্স দ্রব্য, মানে আমাদের ভূমি অক্ষে নিলাম হচ্ছে এক্স দ্রব্য, হ্যাঁ, আর লম্ব অক্ষে নিলাম হচ্ছে কি ওয়াই দ্রব্য। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এক্স দ্রব্যের উৎপাদন যখন 130 একক, এক্স দ্রব্যের উৎপাদন যখন 130 একক, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন কত? এই দেখো এক্স দ্রব্যের উৎপাদন যখন 130 একক, ওয়াই দ্রব্যের উৎপাদন যখন 0 একক। তাহলে ওয়াই দ্রব্যের 0 মানে এই সেন্টারটা ওয়াই দ্রব্যের 0, আর এক্স দ্রব্যের কত? 130, 120 এবং 140-এর মাঝামাঝি নিশ্চয়ই 130। এখানে 130 নিলাম আমরা, এখানে মার্ক করে রাখলাম। তারপরে দেখো এক্স দ্রব্যের উৎপাদন যখন 100 একক, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কত? 50। এই যে এক্স দ্রব্যের উৎপাদন যখন 100, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন কত? এই 50। 40 এবং 60-এর মাঝ বরাবর কিন্তু 50। হ্যাঁ দেখো 50 আর এখানে কত? 100, এখানে কানেক্ট করে দিলাম। হ্যাঁ, তখন দেখো আবার এক্স দ্রব্যের উৎপাদন যখন 50 একক, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন 100। এক্স দ্রব্যের উৎপাদন যখন 50, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন 100 একক। এই দেখো আবার দেখো এক্স দ্রব্যের উৎপাদন যখন 0, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কিন্তু সর্বোচ্চ 130। এই দেখো 130। ঠিক আছে, এখন তাহলে এই যে কয়টা বিন্দু পেলাম আমরা? এখন আমরা বিন্দু পেলাম হচ্ছে 4টা। এখন 4টাকে আমরা যোগ করে দিই। এটা কিন্তু স্কেল দিয়ে যোগ করা যাবে না, আগেও বলেছি, এটা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ডে যোগ করতে হবে। এই দেখো যোগ করে দিলাম। এটা হচ্ছে কি আমাদের একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা হচ্ছে আমরা ডি বিন্দু দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের কি এ ডি হচ্ছে কি একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এই এ ডি হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমাদের কি এডি হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা আগে ওই প্রশ্নটা কি ছিল, যে আমাদের এক্স দ্রব্যের উদ্দীপকের আলোকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। আমাদের
গ নাম্বারের অ্যান্সারটা আমরা কি হলো পেয়ে গেলাম। তাহলে আমরা পরীক্ষার হলে যদি এরকম একটা সূচি দিয়ে চাই যে কিবা একটা উৎপাদন সম্ভব উপরোক্ত সূচির আলোকে একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, তাহলে আমরা ইজিলি কিন্তু পেরে যাব কীভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হয়। তারপরে হচ্ছে আমাদের কি ঘ নাম্বার কোশ্চেনে যাই। দেখো এক্স দ্রব্যের উৎপাদন 100 একক অবস্থায়, এক্স দ্রব্যের উৎপাদন 100 একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন 100 একক সম্ভব নয়। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। এখন দেখো এক্স দ্রব্যের উৎপাদন যখন 100 একক, এক্স দ্রব্যের উৎপাদন যখন 100 একক, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন 100 একক সম্ভব নয়। ধরো এক্স দ্রব্যের উৎপাদন এখানে যখন 100 একক, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কি এখানে 50 একক। আমরা এক্স দ্রব্য যখন 100 একক উৎপাদন করছি, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কত 50 একক। কিন্তু এখানে দেখাতে বলছে যে এক্স দ্রব্যের উৎপাদন যখন 100 একক অবস্থায় ওয়াই দ্রব্যের 100 একক উৎপাদন সম্ভব নয়। এক্স দ্রব্যের উৎপাদন যখন 100 একক, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন 100 একক করা সম্ভব নয়। কেন নয় সেটা আমরা দেখব। দেখো আমরা চিত্রটাতে যাই। এক্স দ্রব্যের উৎপাদন যখন 100 একক, ঠিক আছে, তখন এক্স দ্রব্যের উৎপাদন যখন 100 একক, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কত এখানে আমরা দেখতেছি 50 একক, তাই না? তাহলে দেখো এক্স দ্রব্যের উৎপাদন যখন 100 একক, ওয়াই দ্রব্যের উৎপাদন কত বলছে 100 একক, মানে এক্স দ্রব্যের উৎপাদন যখন 100 একক, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন কত করতে হবে 100 একক করতে হবে। মানে 100 একক উৎপাদন সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা আমরা দেখিয়ে যে দেখো এক্স দ্রব্যের উৎপাদন 100 একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন আমরা 100 একক এই যে এখানে নিলাম, হ্যাঁ এই 100 তাহলে দেখো এটাকে আমরা আরেকটা বিন্দু দেই যেটা হচ্ছে ই বিন্দু, হ্যাঁ। তাহলে দেখো উৎপাদন সম্ভব নয়। তাহলে কেন সম্ভব নয় সেটা আমরা দেখি। এই যে দেখো আমাদের এই যে এক্স দ্রব্যের উৎপাদন 100 একক, ওয়াই দ্রব্যের উৎপাদন যখন আমরা 100 একক নিই, তখন সেই উৎপাদন বিন্দুটা কোথায় চলে যায়? দেখো এই যে উৎপাদন বিন্দুটা কি ই বিন্দু, এই ই বিন্দুটা কোথায় চলে গেছে? আমাদের এই উৎপাদন সম্ভাবনা রেখার, আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার কোথায় চলে গেছে? বাহিরে চলে গেছে, তাই না? এখন উৎপাদন সম্ভাবনার বাহিরে। কারণ আমরা আরেকটা বলেছিলাম ওই যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনের সময় যে উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে কোনো বিন্দু থাকলে সেটাকে বলা হয় হচ্ছে অসম্ভব উৎপাদন বিন্দু। মানে ওই বিন্দুটাতে উৎপাদন করা যায় না। মানে যখন এই দেখো 100 একক উৎপাদন অবস্থায় আমরা 50 একক উৎপাদন করতেছি, তখন সেখানে 100 একক উৎপাদন করা সম্ভব না। কারণ দেখানো এখানে হচ্ছে যে 100 একক যখন এক্স দ্রব্য উৎপাদন করবো ওয়াই দ্রব্য তখন 50 একক উৎপাদন করা যাবে, এর বেশি উৎপাদন করা যায় না। কারণ আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার চিত্রটাতে দেখো এই যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা কিন্তু এডি কি উৎপাদন সম্ভাবনা রেখা, এই এডি রেখার যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো। এডি রেখার যে কোনো বিন্দুতে কি করতে পারবো? আমরা উৎপাদন করতে পারবো। এটা হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। কিন্তু এই যখন এক্স একক যখন 100 একক, ওয়াইও যখন 100 একক, তখন কিন্তু আমাদের বিন্দুটা কই যায়? উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে। উৎপাদন সম্ভাবনার রেখার বাহিরের বিন্দুকে বলা হচ্ছে অসম্ভব উৎপাদন বিন্দু, অর্থাৎ ওই বিন্দুতে উৎপাদন করা যায় না। তার মানে তুমি এখন যুক্তি দেখাবা যে এখানে দেখো কি কোশ্চেনটা কি ছিল, এক্স দ্রব্যের উৎপাদন যখন 100 একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন 100 একক সম্ভব নয়। কথাটা কিন্তু ঠিক, কারণ এক্স দ্রব্যের উৎপাদন 100 একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন 100 একক সম্ভব নয়। হ্যাঁ তুমি বললা যে হ্যাঁ উৎপাদন সম্ভব নয়, তারপর তুমি তোমার যুক্তি প্রদর্শন করবা যেহেতু আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদন সম্ভব, কারণ সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদন বিন্দু, সেখানে সকল বিন্দুতেই উৎপাদন করা যায়। কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের বিন্দুকে বলা হয় হচ্ছে অসম্ভব উৎপাদন বিন্দু, যে বিন্দুতে উৎপাদন করা সম্ভব না। তার মানে উৎপাদন করা যায় না, তার মানে কথাটা ঠিক। মানে এভাবে তুমি গুছিয়ে লিখে ফেলবা যে ইসের পর উৎপাদন সম্ভাবনা রেখার অসম্ভব বিন্দুতে উৎপাদন করা যায় না, সেহেতু এই যে এক্স দ্রব্য 100 একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন 100 একক সম্ভব নয়। তাহলে আমরা কিন্তু এই দ্বিতীয় প্রশ্ন নমুনা প্রশ্ন 2 এর উত্তরও পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমাদের সব কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো আমরা কি কি শিখলাম এই লেকচারটার শেষে। দেখো এই লেকচারটা শেষে আমরা কি শিখতে বললাম? অর্থনৈতিক ব্যবস্থা, গণতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি, এবং পূর্বের লেকচারের সাথে একটু রিলেশন রেখে আমরা অনুরূপ কিছু প্রশ্ন সমাধান করলাম। মানে এই অধ্যায় থেকে কীরূপ প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে সেটা আমরা জানতে পারলাম। তাহলে এখান থেকে
লেকচার 1 এবং লেকচার 2 যদি তুমি ভালো করে দেখো, আশা করি তোমার এই অধ্যায় থেকে কোনো সমস্যা থাকবে না। তবুও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের পেজে জানাবা, আমরা তোমাদেরকে আরও সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই বুঝেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য, লাস্ট পর্যন্ত দেখার জন্য। যারা দেখেছো তারা আশা করি অনেক কিছু শিখতে পেরেছো। তোমাদেরকে শেখাতে পেরে আমিও অনেক খুশি। তোমাদেরকে আরও ইনশাল্লাহ আরও ভালোভাবে শেখাবো, আরও অনেক কিছু শেখাবো। এখন আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরেকটা কোনো অধ্যায় নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।